ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আপনারা শুনবেন একই সঙ্গে দুটি গল্প। আজকের প্রথম গল্প অ্যালফ্রেড হিচককের লেখা ক্রাইম ইজ অ্যান আর্ট। আজকের গল্প পাঠে মনোতোষ, তমাল ও শ্যামলী। গল্পের পোস্টার ডিজাইন মনোতোষ, সম্পাদনা তমাল। শুরু হচ্ছে আজকের প্রথম গল্প অ্যালফ্রেড হিচককের লেখা ক্রাইম ইজ অ্যান আর্ট। খুন বা হত্যা কথাটা শুনলেই আমরা আঁতকে উঠি, তাই তো? এই হত্যা বা খুনও একটা শিল্প হয়ে উঠতে পারে, অনেকটা ছবির মতো। এসব কথা শুনলে বিস্মিত হতেই হয়, তাই না? ভাবছেন এটা হয়তো পাগলের প্রলাপ। বিশ্বাস করুন, একটা ভয়ঙ্কর খুনও হয়ে ওঠে বিশেষ এক ধরনের শিল্প। হয়তোবা বলবেন, হত্যা বা খুন কি কখনো শিল্পকর্ম হতে পারে? আমি বলবো, অবশ্যই পারে। উপযুক্ত পটভূমি বা পরিবেশে যদি নিখুঁতভাবে খুন করা হয়, তাহলে সেই খুন শিল্পসম্মত হয়ে ওঠে। আমি এ কথা মনে প্রাণে বিশ্বাস করি। শিকাগো শহর খুনের শহর, যা কখনো কখনো শিল্পের পর্যায়ে উন্নীত হয়ে যায়। এমন ঘটনাও ঘটে যায় যার প্রতিবেদনে চোখ বোলাতে গিয়ে বারবার মনে হয়, এর থেকে ভালো পটভূমি ও পরিবেশ পৃথিবীর অন্য কোনো জায়গায় আছে বলে মনে হয় না। আর অহেতুক ভূমিকার বহর না বাড়িয়ে খুনের ঘটনায় চলে আসি। যে হত্যাকাণ্ড ঘটেছিল সাংঘাতিক এক হতাশা থেকে। মধ্যবয়স্ক উচ্চশিক্ষিতা এক গুণী মহিলা। তাকে হঠাৎ করে দেখলেই বোঝা যাবে তিনি সুখে ও স্বাচ্ছন্দ্যেই রয়েছেন। বিশেষ একটি দিনের কথা, হঠাৎ করেই তিনি সেদিন গেলেন বাজারে, কিনে ফেললেন দারুণ একটা টুপি। তার ধারণা বেশ কম দামেই তিনি পেয়েছেন টুপিটা। সেই কারণেই তার চোখে মুখে উচ্ছ্বাস ধরা পড়ছিল। গুনগুন করে মনের আনন্দে গান গাইতে গাইতে তিনি ঘরে ঢুকলেন, মনের মতন করে সাজলেন। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে দেখলেন। অনুভব করলেন এই 40 বছর বয়সেও তাকে রীতিমতো যুবতী মনে হচ্ছে। যে কোনো পুরুষের আকর্ষণের বস্তু হয়ে উঠতে পারেন এখনো। আর কিনে আনা টুপিটা তাকে আরো সুন্দরী ও আরো মোহময়ী করে তুলেছে। তার সৌন্দর্যের নতুন পালক। তার স্বামী রয়েছেন পাশের ঘরে। কিছুক্ষণ আগেই অফিস থেকে বাড়ি ফিরেছেন। তার শরীর বেশ ক্লান্ত ও অবসন্ন। মহিলাটি তার সাজগোজ ছেড়ে ঘর থেকে বেরিয়ে ঢুকলেন তার স্বামীর ঘরে। চোখে মুখে অহংভাব। স্বামীর সামনে বেশ কায়দা করেই বসলেন। নিজেকে যেন আকর্ষণের বস্তু হিসেবে তুলে ধরলেন। তার ধারণা ছিল প্রথম দর্শনেই তার স্বামী রীতিমতো অভিভূত হয়ে পড়বেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তার স্বামীর কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। উল্টে তিনি মহিলার দিকে এক ঝলক তাকিয়ে এমনভাবে তার চোখ নামিয়ে নিলেন যাতে ইঙ্গিত পাওয়া গেল তার কিনে আনা টুপিটা তার স্বামীর একেবারেই পছন্দ হয়নি। স্বামীর সেই ভাব দেখে তিনি কোনো কথা না বলে উঠে গেলেন, পাশের ঘরে গেলেন, দেরাজের ড্রয়ার খুললেন, একটা পিস্তল বার করে সেটি হাতে নিয়ে দ্রুত ঢুকলেন তার স্বামীর ঘরে। ক্লান্ত ও পরিশ্রান্ত শরীর নিয়ে বসে থাকা স্বামীকে পরপর 3টে গুলি করে বসলেন। ব্যাস, সব শেষ। এটা কিন্তু একটা সাদামাটা হত্যাকাণ্ড। এর পেছনে কোনো পরিকল্পনাও ছিল না, প্রতিভার স্ফুরণও ছিল না। তাই এটাকে শিল্পসম্মত খুন বলা যায় না। এই হত্যা শিল্প হয়ে উঠতে পারেনি। আমরা জানি হত্যাকারীরা হত্যা করার আগে নানা ধরনের পরিকল্পনা করে থাকেন। আর একটা কথা, মেয়েরা সাধারণত পিস্তল বা রিভলভার দিয়ে খুন করে না। এসব ক্ষেত্রে রহস্য কাহিনীর লেখকরা নানা ধরনের গল্পের জাল
বিস্তার করে থাকেন, যেমন লুকিয়ে রাখা গোপন ছুরি কিংবা সূঁচ কিংবা সরু ও শক্ত কালো সুতোর দ্বারা খুন। এবং লেখক আরও নানা উপায়ে হত্যার পরিবেশ ও পটভূমি তৈরি করে নেন। আমার আজও দিব্যি মনে পড়ে লিজির ঘটনা, যিনি তার মা বাবাকে ৪১ বার কুড়ুল দিয়ে নৃশংসভাবে আঘাত করে হত্যা করেছিলেন। আমার আজও মনে পড়ে ১৯১৪ সালের ৩০শে ডিসেম্বরের একটি ঘটনা। এক ভদ্রলোক ছুরি মেরে তার স্ত্রীকে খুন করেন এবং পরে বীভৎস ও ভয়ঙ্করভাবে অমানবিক ও অমানসিক কার্যকলাপের আশ্রয় নেন। তিনি তার স্ত্রীর মরদেহটাকে টুকরো টুকরো করে কেটে তার আত্মীয় ও বন্ধুবান্ধবের কাছে নববর্ষের উপহার হিসেবে পাঠিয়ে দেন। তাই আমরা সহজেই বুঝতে পারি প্রতিটি হত্যার পেছনেই রয়েছে হত্যাকারীর আসল উদ্দেশ্য। হত্যাকারী হত্যার প্রধান নায়ক হয়ে ওঠেন। খুঁজে বের করতে হয় কেন তিনি হত্যা করেছেন, হত্যা করার পর তিনি কিভাবেই বা তা চাপা দেবার চেষ্টা করেছেন। এইসব খুনের পেছনে তার পরিকল্পনা ও প্রতিভার স্ফুরণের উপর নির্ভর করে সেই খুন কতটা শিল্পসম্মত। এবার আমি আসল ঘটনায় আসি। শহর ফিলাডেলফিয়া সব থেকে প্রিয় শহর, ভালোবাসার শহরও। শেষবার যখন গিয়েছিলাম সেই সময়ের একটা স্মৃতি আমি আজও ভুলতে পারিনি। আমার মনের মণিকোঠায় আজও রয়ে গেছে সেই ঘটনা। সময়টা সম্ভবত ছিল শরৎকাল। হোটেল থেকে বেরিয়ে আমি সবেমাত্র রাস্তায় পা ফেলেছি, চলেছি স্থানীয় এক কলেজের দিকে। সেদিন ওই কলেজে আমি ছিলাম গেস্ট লেকচারার। বক্তৃতার বিষয় ছিল অপরাধ বিজ্ঞান। রাস্তায় পা দেওয়ার পরপরই আমি বুঝতে পারলাম সুন্দরী এক মহিলা আমাকে দূর থেকেই অনুসরণ করছেন। আমি প্রথমে ব্যাপারটায় সেভাবে গুরুত্ব দিলাম না। ভাবলাম হয়তোবা আমার মনের ভুল, হয়তোবা সে আমার পথেই যাচ্ছে, যাতে মনে হচ্ছে সে আমার পিছু নিয়েছে। তবু আমি নিঃসন্দেহ হতে পারলাম না। তাই ভাবলাম একবার যাচাই করেই দেখা যাক। সেই কারণে পথ চলতে চলতেই আমি একটা দোকানের সামনে হঠাৎ দাঁড়িয়ে পড়লাম। এমন ভাব করলাম যেন খুব মন দিয়ে ওই দোকানের সাজানো জিনিসগুলোকে আমি দেখছি। দোকানে দাঁড়িয়ে আর চোখে মেয়েটিকে লক্ষ্য করলাম। শোকেসের কাচের মধ্য দিয়ে স্পষ্ট দেখলাম মেয়েটি আমার দিকেই তাকিয়ে রয়েছে। আমি আবার পা চালালাম। আমি ব্যাপারটা বেশ এনজয় করতে লাগলাম। বেশ কিছুটা এগোনোর পর আমি হঠাৎ ঘুরে দাঁড়াতেই একেবারে মেয়েটির মুখোমুখি হলাম। মেয়েটির মুখ একেবারে চূর্ণ হয়ে গেল। তার চোখ মুখ দেখে মনে হলো কিছু একটা হয়েছে, নির্ঘাত কোনো দুর্ঘটনা। তার কাছে আমি জানতে চাইলাম, এক্সকিউজ মি, আপনার কি হয়েছে? মেয়েটি তখনও ঘোরের মধ্যে, ভাবতে পারেননি আমি হঠাৎ ঘুরে দাঁড়িয়ে তার মুখোমুখি হব, অমন সহৃদয়ভাবে তার সঙ্গে কথা বলবো। তাই সে বোকা আদুরে মেয়েদের মতন কেঁদে ফেলল। আমি বললাম মহাবিপদে। কি মুশকিল, মেয়েটা হঠাৎ কাঁদছে কেন? সে আমাকে বেশ ঝামেলায় ফেলে দিল দেখছি। সুন্দরী এক নারী যদি রাজপথে হঠাৎ কান্নায় ভেঙে পড়ে, তাহলে পথ চলতি মানুষদের কাছে আমি বেশ বেকায়দায় পড়ব। আমার নিজের পিঠ বাঁচানোই দুষ্কর হয়ে পড়বে। যা ভাবছিলাম তাই হলো। কয়েকজন যুবক ছুটে এলো। মেয়েটি আমার সামনে যেহেতু কাঁদছিল, তাই তাকেই জিজ্ঞেস করলো, আপনার কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? কিছু বলেছে? আপনার সঙ্গে অসভ্যতা করছেন? উনি কি আপনার সঙ্গে অসভ্যতা করছেন? আমি ভয় পাচ্ছিলাম মারধর না শুরু হয়ে যায়, যাকে বলে গণধুলায়। আমার সৌভাগ্য তেমন কিছু ঘটল না। মেয়েটি কান্না থামিয়ে বলল, না না, ভদ্রলোক আমাকে কোনো অপমান করেননি। অসভ্যতা তো দূরের কথা, উনি একেবারেই নির্দোষ। ওনার সঙ্গে ভীষণ জরুরি কিছু কথা রয়েছে আমার। আপনারা প্লিজ চলে যান এখান থেকে, প্লিজ। কৌতূহলী যুবকরা সেখান থেকে চলে গেল। আমি বেশ অবাক হয়ে তাকালাম মেয়েটির দিকে। মেয়েটি বেশ নরম সুরে আমাকে বলল, আমি
সদ্য বিবাহিত যুবতী। এই সপ্তাহ দিনেক হলো আমাদের বিয়ে হয়েছে। বিয়ের পর আমরা হানিমুনেও গিয়েছিলাম মেক্সিকোতে, কিন্তু সেখানে একদল ডাকাত আমার স্বামীকে অপহরণ করে নিয়ে যায়। প্রথমে আমার স্বামীর সঙ্গে আমাকেও ধরেছিল, কিন্তু শর্ত সাপেক্ষে তারা মুক্তি দেয়। আর শর্তটা ছিল $1,00,000 তাদের দিতে হবে, তবেই তারা আমার স্বামীকে মুক্তি দেবে। আমি খুব মনোযোগ সহকারেই মেয়েটির সব কথা শুনলাম। তার দিকে তাকিয়ে বললাম, আমার সাহায্য কেন? আপনার তো পুলিশের সাহায্য নেওয়া উচিত। না, সেই ডাকাতদের দাবি আপনাকেই মধ্যস্থতা করতে হবে, অর্থাৎ তাদের দাবি মতো অর্থ আপনার মারফতে তারা নেবে। এ ব্যাপারে পুলিশকে জানালে ওরা আমার স্বামী রিচার্ডকে খুন করে ফেলবে। রাস্তায় দাঁড়িয়ে ওইসব আলোচনা অনুচিত ভেবে আমি মেয়েটিকে নিয়ে সামনের এক রেস্তোরাঁয় ঢুকলাম। সেখানে বসেই আমাদের আলোচনা চলল। মেয়েটি স্বর নামিয়ে কথা বলে চলল। মেয়েটির কাছ থেকে ডাকাতদের সেই দাবি শুনে আমি রীতিমতো অবাক হলাম। তাদের সেই দাবি মানব কিনা তাই ভাবছিলাম। তারপর ভাবলাম, আপত্তির কি আছে, যাচাই করে দেখা যাক না। আমি বেশ ভালো করে লক্ষ্য করলাম মেয়েটির বক্তব্যের মধ্যে একটা অসঙ্গতি রয়েছে, আর সে কথা অনুভব করে আমি বেশ বিস্মিত হলাম। মনে মনে হেসেও ফেললাম। প্রথমে ভাবলাম এরা সব আদ্যিকালের ডাকাত। বুদ্ধিমানের কাজ হতো যদি তারা স্ত্রীকে আটকে রেখে স্বামীকে ছেড়ে দিত। তাছাড়া তাদের মুক্তিপণ আদায় আমার মাধ্যমে নিতে যাওয়ার কারণ কি? এ কাজ তো জো অ্যান অর্থাৎ ওই যুবতী মেয়েটিই করতে পারে। আমার প্রয়োজন কি? আমি মনে মনে ভেবে একটা ব্যাপারে নিশ্চিত হলাম, ডাকাত দল জো অ্যান অর্থাৎ ওই সুন্দরী মেয়েটির স্বামীকে নয়, আমাকে পেতে চায়। কাহিনীটা জো অ্যানের মাথা থেকেই বেরিয়েছে। অপরাধ বিজ্ঞানের একজন বিখ্যাত মানুষ হিসেবে আমার নামের সঙ্গে সকলেই কম বেশি পরিচিত, আর ঠিক সেই কারণেই ডাকাতদের এই পরিকল্পনা। আমি আমার মনের ভাবটা যুবতীকে বুঝতে দিলাম না। তাকে বললাম, ওকে, আমি আপনার প্রস্তাবে রাজি। থ্যাংক ইউ সো মাচ। মেয়েটি ভ্যানি ব্যাগ থেকে দাবি মতন অর্থের থলেটা আমার হাতে তুলে দিল। আমি কোটের পকেটের ভিতরে সেটা চালান করে দিলাম। আমার আর কলেজে যাওয়া হলো না। অপরাধ বিজ্ঞান বিষয়ে বক্তৃতা দেওয়াও আমার পক্ষে সম্ভব হলো না। যুবতী জো অ্যানকে নিয়ে আমি মেক্সিকোর ফ্লাইট ধরলাম। বর্ডার এলাকার কাস্টমসের লোকেরা আমাকে চিনত। তাদের মধ্যে অনেকেই আমার বিশেষ পরিচিত, ভক্তও বলতে পারেন। তারা আমাকে দেখেই হই হই করতে লাগলো। কেমন আছেন স্যার? চললেন স্যার? কোথায় চলেছেন? আরে স্যার, আপনি এখানে, আমরা তো ভাবতেই পারছি না। তারা আমার ব্যাগেজ পরীক্ষাই করল না। এয়ারপোর্ট থেকে বেরিয়েই ট্যাক্সি নিলাম। জো অ্যানকে বললাম, আপনি এয়ারপোর্টের কাছে কোনো হোটেলে আমার জন্য অপেক্ষা করুন, আমি যাচ্ছি। ঠিক আছে স্যার। ডাকাতরা আমার মধ্যস্থতা চায়। তাদের নির্দেশ অনুসারে এক জায়গায় এসে ট্যাক্সি ছেড়ে দিলাম। সামনে ধু ধু প্রান্তর, একেবারে ফাঁকা মাঠ। সেই মাঠের মাঝ বরাবর সরু পায়ে হেঁটে চলা পথ ধরে আমি অগ্রসর হলাম। কিছুটা পথ যাওয়ার পর একটা বড় পাথরের ওপর লাল রঙের একটা ক্রস চিহ্ন দেখতে পেলাম। জো অ্যান বলেছিল ডাকাতদের দল এখানেই থাকবে, কিন্তু কাউকেই সেখানে দেখতে পেলাম না। তবে আমি দেখতে পেলাম পাথরটার পাশে পড়ে রয়েছে একটা চিরকুট। হাতে নিয়ে বুঝতে পারলাম সেটা আমার উদ্দেশ্যেই লেখা। চিরকুটটায় দ্রুত চোখ বোলালাম। দেখলাম তাতে লেখা রয়েছে সোজা এগিয়ে এসে একটা ছোট্ট কুটিরে যাওয়ার জন্য। কুটিরটি এখান থেকে মাইল 4 দূরে হবে। বাধ্য হয়েই হাঁটতে শুরু করলাম। 4 মাইল পথ পেরোলাম। কুটিরে পৌঁছে আমি আর একটা চিরকুট পেলাম। তাতে লেখা, দাবি মতো অর্থ আমি যেন কুটিরের সামনে রেখে পুনরায় ফিরে যাই সেই পাথরটার কাছে, যার উপর লাল রঙের ক্রস আঁকা রয়েছে। চিরকুটে লেখার নির্দেশ অনুযায়ী
আমি তাই করলাম। সেই বড় পাথরের সামনে যেতেই আমার সঙ্গে দেখা হয়ে গেল জো অ্যানের স্বামী রিচার্ডের। রিচার্ড আমার সঙ্গে হ্যান্ডশেক করে জানতে চাইল, স্যার, আমার ওয়াইফ কোথায়? সে এখন কেমন আছে? আপনি চিন্তা করবেন না, আমি এয়ারপোর্টের কাছে একটি হোটেলে তাকে অপেক্ষা করতে বলেছি। আপনি চলুন আমার সঙ্গে। রাস্তায় উঠে ট্যাক্সিতে চেপে বসলাম। গেলাম এয়ারপোর্টের হোটেলে। সেখানে জো অ্যান অপেক্ষা করছিল। ওদের স্বামী স্ত্রীর দেখা হলো। আমি বললাম, কলেজের প্রিন্সিপালকে একটা ফোন করতে হবে। অনুষ্ঠানে না যাওয়ার কারণটা জানানো হয়নি, নইলে সবাই বলাবলি করবে যে আমি কথার খেলাপ করি। ফিরে এসে দুজনকে নিয়ে ফিলাডেলফিয়ায় ফিরে চললাম। আমার জন্য এয়ারপোর্টে কোনো ঝামেলায় পোহাতে হলো না। ওরা আমার সঙ্গে থাকায় ওদেরকেও কোনো ঝামেলায় পড়তে হলো না। কোনো সার্চও হলো না। এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওদের কাছে বিদায় নিলাম। বললাম, ওকে, তাহলে তো আমার কাজ শেষ, আমি এবার আসি। জো অ্যান আমার দিকে তাকিয়ে আবেগতাড়িত কণ্ঠে বলল, আপনার ঋণ জীবনেও শোধ হবে না। আপনি আমার কাছে ঋণী নন, বরং আপনি তাদের কাছে ঋণী যাদের জন্য আপনার স্বামী রিচার্ডকে আপনি সুস্থ অবস্থায় ফিরে পেয়েছেন। আমি আর দেরি না করে দ্রুত ট্যাক্সি ডেকে তাতে চেপে বসলাম। ট্যাক্সিতে উঠে দেখতে পেলাম জো অ্যান ও তার স্বামীকে সাদা পোশাকের পুলিশরা ঘিরে ধরেছে। আপনারা হয়তো অবাক হয়ে গেছেন, তাই তো? এইবার আসল ঘটনায় আসি। আমি গোয়েন্দা পুলিশকে ব্যাপারটা আগে ভাগেই জানিয়ে রেখেছিলাম। কলেজের প্রিন্সিপালকে নয়, আমি আসলে ফোন করেছিলাম পুলিশকে। সাদা পোশাক পরা গোয়েন্দা পুলিশরা রিচার্ড ও জো অ্যানকে ঘিরে ধরে সার্চ শুরু করে দিল। রিচার্ডের কোমরের বেল্ট থেকে উদ্ধার হলো বেশ কিছু মূল্যবান হিরে। সেগুলো ছিল চোরায়। পুলিশ অফিসারদের মধ্যে একজন জানতে চাইল, স্যার, আপনি বুঝলেন কেমন করে অপহরণের গল্পটা সাজানো? দেখুন, মেয়েটির কথাবার্তাতেই আমার মনে সন্দেহ জেগেছিল। জোয়ান যখন বলল অপহরণকারীরা আমাকে মধ্যস্থতা করার জন্য বলছে, তখনই আমি নিজেকে প্রস্তুত করে নিয়েছিলাম। আমি যুবতীর হাত থেকে টাকার ব্যাগটা নেওয়ার পর তাতে ভালো করে ক্যাভেন্ডিস পাউডার লাগিয়ে দিয়েছিলাম। তারপর যখন সেই পাথরটার কাছে গেলাম, মানে যে পাথরটাতে ওই লাল ক্রস রয়েছে, সেখানে আমি নিজের হাতের তালুতে বিলগার মলম লাগিয়ে নিয়েছিলাম। তারপর যখন রিচার্ডের সঙ্গে হ্যান্ডশেক করলাম, তখন ওই পাউডার ও মলমের সংযোগে সূক্ষ্ম এক বৈদ্যুতিক প্রতিক্রিয়ার সৃষ্টি হলো। সে এক দারুণ অনুভূতি। শরীরে একটা কম্পন অনুভব করলাম। আমার আর বুঝতে বাকি রইল না অপহরণকারীদের জন্য টাকার ব্যাগটা রিচার্ডই নিয়েছে। আমি নিশ্চিত হলাম এরা স্বামী স্ত্রী কোনো অপরাধের সঙ্গে যুক্ত। বাঁচার জন্য আমার সাহায্য দরকার। ওরা ভালো করেই জানতো যে আমার সঙ্গে থাকলে এয়ারপোর্টে কোনো ঝামেলাই পোহাতে হবে না, সার্চ না করেই ছেড়ে দেবে। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ওরা পুলিশের চোখে ফাঁকি দেবে। এদের প্ল্যানটা প্রশংসার দাবি রাখে। নিজেদের আড়াল করতে অপরাধীরা কতই না কৌশলের আশ্রয় নেয়, তা ভাবতে গেলেই বিস্মিত হতে হয়। এইসব প্ল্যানিংয়ের পেছনে থাকে ক্রিমিনালদের অসম্ভব ক্রোধার বুদ্ধি, সাহস এবং প্রচণ্ড নিষ্ঠা ও ধৈর্য। কোনো অপরাধের ঘটনায় অপরাধী প্রধান, তাতে আমার কোনো সন্দেহই নেই। তবে মেনে নিতেই হয় প্রত্যেকটা বিশেষ অপরাধ একটি একটি বিশেষ শিল্পকর্ম, আ ওয়ার্ক অফ আর্ট। তা খুন বা হত্যার মতন অপরাধী হোক বা চোরাচালানের মতন অপরাধ, প্ল্যানিং মতন কাজ করতে পারলে প্রত্যেকটা ক্রাইমই হয়ে উঠতে পারে এক একটা শিল্প। আজকের দ্বিতীয় গল্প এডগার অ্যালান পোয়ের লেখা বিমূর্ত ছায়া। আজকের গল্প পাঠে শুভময়, তমাল এবং তাপস। পোস্টার ডিজাইন মনোতোষ, সম্পাদনা তাপস। শুরু হচ্ছে আজকের গল্প এডগার অ্যালান পোয়ের লেখা বিমূর্ত ছায়া। আপনারা যারা এই গল্পটি শুনছেন তারা এখন নিশ্চয়ই জীবিত, কিন্তু আমি বহুদিন হলো ছায়াগেরা অন্ধকার আবর্তে পা দিয়েছি।
কারণটা অদ্ভুত। অনেক গোপন জিনিস প্রকাশিত হবে, বহু শতাব্দী ধীরে ধীরে পার হয়ে যাবে, তারপর এইসব স্মৃতিগুলো আপনাদের চোখে পড়বে। আর যখন পড়বে তখন কেউ কেউ হয়তো অবিশ্বাস করবেন, কেউ বা আবার সন্দেহ করবেন, আর মুষ্টিমেয় কয়েকজন হয়তো লৌহ শলাকায় খোদাই করা এই অক্ষরগুলোর মধ্যে গভীর চিন্তার কিছু খোরাক পাবেন। সেই বছরটা ছিল নগ্ন আতঙ্কের বছর, আর সেই সঙ্গে ছিল এমন এক নগ্ন অনুভূতি যা আতঙ্কের চেয়ে অনেক তীব্র। তীক্ষ্ণ ভাষায় প্রকাশ করার মতো কোনো নাম যার নেই, কারণ অনেক বিস্ময়কর ঘটনা ও ইঙ্গিত তখন ঘটে গেছে। মহামারীর কালো ডানা বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়েছে দূর থেকে দূরে, সাগরে ও সমতলে। নক্ষত্র সম্পর্কে যারা জ্ঞানী তারা বুঝতে পেরেছিলেন স্বর্গের পরনে ছিল এক অশুভ পোশাক, আর আমি গ্রিক অয়নোস স্পষ্ট বুঝতে পেরেছি এই সেই 794তম বছর এবং পালা বদলে শুরু হয়েছে। মেষ রাশির অনুপ্রবেশের সঙ্গে সঙ্গেই বৃহস্পতি গ্রহ যুক্ত হয়েছে ভয়ঙ্কর শনি গ্রহের রক্তবলয়ে। শুধু পৃথিবীর গোলকের মধ্যেই নয়, যদি আমার ভুল না হয়ে থাকে তাহলে অন্তরিক্ষের অদ্ভুত আত্মা নিজেকে ক্রমে জোরালো করে তুলেছে প্রতিটি মানুষের ধ্যানে, কল্পনায়, প্রাণে। টলিমেই নামক এক মলিন অভিজাত একটি ঘরের 4 দেওয়ালের মধ্যে একটা লাল শিয়ান সুরার বোতল সামনে রেখে এক রাতে আমরা বসেছিলাম আমাদের 7 জনের একটি দল। সেই ঘরের এক এবং একমাত্র প্রবেশ পথ একটি বিশালাকায় পিতলের দরজা। এই দরজার পরিকল্পনা শিল্পী কোরিনোসের। দুর্লভ কারিগরি নিদর্শন হিসেবে ওটা বন্ধ করার ব্যবস্থা ঘরের ভেতর থেকে। সেই বিষাক্ত ঘরের চারপাশে ভারী কালো পর্দা আমাদের দৃষ্টি থেকে আড়াল করেছে আকাশের চাঁদ, ভয়ঙ্কর নক্ষত্রমণ্ডলী এবং নির্জন জলপথ। কিন্তু অশুভ ইঙ্গিত ততটা আড়াল করতে পারেনি। আমাদের চারপাশে আরও অনেক কিছু ছিল যার কোনো স্পষ্ট বর্ণনা আপনাদের দিতে পারছি না। তার কিছু বাস্তব আর কিছু ভৌতিক আবহাওয়া, অদ্ভুত ভারী, শ্বাসরুদ্ধ হয়ে আসা এক অদ্ভুত অনুভূতি, দুশ্চিন্তা আর বহু কিছু ছাপিয়ে অস্তিত্বের এক ভয়ঙ্কর অবস্থা। প্রতিটি ইন্দ্রিয় তীক্ষ্ণভাবে সব প্রাণ ও জাগ্রত, অথচ চিন্তা শক্তি অচেতন। প্রতিটি দুর্বল মানুষের স্নায়ু সুপ্ত হলে যে অবস্থা অনুভব করে, এক প্রচণ্ড ভার আমাদের অবলম্বন করে ঝুলছে। আমাদের প্রতিটি অঙ্গে, ঘরের প্রতিটি আসবাবে, আমাদের সুরার পাত্রে, এবং প্রতিটি জিনিস সেইভাবে অবদমিত, পরাজিত। ব্যতিক্রম শুধু আমাদের পানোৎসবকে আলোকিত করে রাখা 7টি লোহার বাতিদানের উজ্জ্বল শিখা। সুদীর্ঘ তন্নি আলোর রেখায় ওরা নিজেদের শূন্যে প্রতিষ্ঠিত করে রেখেছে, অচঞ্চল ম্লানভাবে জ্বলছে। আর আবলুস কাঠের বৃত্তাকার টেবিলের বাতিদানের শিখার দুটি যে আয়না তৈরি করেছে তার মসৃণ তলে প্রতিফলিত আমাদের প্রত্যেকের বিবর্ণ মুখ এবং তাদের হতাশ চোখের অস্থির জ্বলন্ত দৃষ্টি। অথচ তবুও আমরা হাসছিলাম, রীতি অনুযায়ী আনন্দ প্রকাশ করছিলাম, যা একরকম হিস্টেরিয়াগ্রস্ততা। আমরা গাইছিলাম অ্যানাক্রিয়নের গান, যা উন্মত্ততারই লক্ষণ, আর গভীর চুমুক দিচ্ছি সুরার পাত্রে। যদিও লাল সুরা আমাদের মনে করিয়ে দিচ্ছিল রঙ্কের কথা, কারণ আমাদের আরও একজন সঙ্গী তরুণ জেলিয়াস সেই ঘরে উপস্থিত, কিন্তু মৃত। শটান ভঙ্গিতে শায়িত, আচ্ছাদিত। আমাদের আনন্দে সে কোনো অংশ নেয়নি, কিন্তু তার প্লেগে বিকৃত চেহারা ও চোখ, যে চোখ মহামারীর আগুন অর্ধেক নিভিয়ে দিয়েছে। মৃত্যু যেন আমাদের খুশিতে ভাগ নিল। মৃত্যু আসন্ন।
এমন মানুষদের আনন্দে খুশিতে ঘটনাচক্রে যেমন কোনো মৃতদেহ কচ্ছিত অংশ নিয়ে ফেলে। যদিও আমি বুঝতে পেরেছি মৃতের দু চোখ আমারই দিকে, তবু প্রবলভাবে সচেষ্ট হলাম সেই চোখের তিক্ত অভিব্যক্তি অনুভব না করতে, এবং আবলুস কাঠের আয়নার গভীরে স্থির দৃষ্টিতে তাকিয়ে তীব্র ধবনশীল স্বরে গেয়ে চললাম টিউস পুত্রের গান। কিন্তু ক্রমে আমার গান রুদ্ধ হয়ে এলো। তাদের প্রতিধ্বনি ঘরের কালো পর্দায় আবর্তিত হয়ে ক্ষীণ অস্পষ্ট হয়ে এলো এবং একসময় মিলিয়ে গেল। আর কি আশ্চর্য, যে কালো পর্দার গভীরে আমার গানের শব্দ লীন হয়ে গেছে, সেই গভীর আড়াল থেকে এগিয়ে এলো এক কৃষ্ণকায় অনির্দিষ্ট আকৃতির ছায়া। চাঁদ যদি আকাশে খুব নিচে থাকতো, তাহলে কোনো মানুষের যেরকম ছায়া ফেলতো, ঠিক সেরকম এক ছায়া। কিন্তু এ ছায়া কোনো মানুষের বা দেবতার নয়, কোনো পরিচিত জিনিসেরও নয়। ঘরের পর্দার ভাঁজে কিছুক্ষণ কেঁপে উঠে অবশেষে ওটা এগিয়ে এলো আমাদের পূর্ণ দৃষ্টির সামনে। পিতলের দরজার ওপরে আশ্রয় নিল, কিন্তু সে ছায়া অস্পষ্ট, নিরাকার, অনিশ্চিত এবং কোনো মানুষের কিংবা দেবতার নয়। আর সেই ছায়া অধিস্থাপিত হলো পিতলের দরজায় তোরণের ঠিক নিচে এবং নিশ্চল শব্দহীন, কিন্তু সেখানে স্থির ও অস্থিমান। আর দরজার যে জায়গায় ছায়াটা অবিচল, যদি আমার স্মরণ করতে ভুল না হয়ে থাকে, সেটা আচ্ছাদিত অবস্থায় জেলিয়াসের পদপ্রান্তের ঠিক কাছেই আছে। কিন্তু আমরা জমায়েত হওয়া 7 জন পর্দার গভীর থেকে ছায়াটাকে মূর্ত হতে দেখে তার দিকে নিষ্পলক হয়ে তাকিয়ে থাকতে সাহসীন হয়ে চোখ নামিয়ে নিয়েছি এবং আবলুস কাঠের আয়নার অতলে স্থির দৃষ্টিতে অবিরাম চেয়ে থেকেছি। আর অবশেষে আমি আইনস মৃদুস্বরে ছায়াটার কাছে জানতে চেয়েছি তার নিবাস ও পরিচয়, এবং সেই ছায়া উত্তর দিল, আমি এক ছায়া, আমার নিবাস টলিনের ভূগর্ভস্থ সমাধির খুব কাছেই, ক্লেদময় মৃত্যু নদীর তীরে হিলিউশনের সেই মলিন সমতল ভূমি থেকেও খুব দূরে নয়। আর তখনই আমরা 7 জন নিজেদের আসন ছেড়ে বিদ্যুৎ স্পৃষ্টের মতো উঠে দাঁড়ালাম আতঙ্কে। দাঁড়িয়ে কাঁপতে লাগলাম, শিউরে উঠলাম, ত্রাসে হতবুদ্ধি, কারণ ছায়ার কণ্ঠস্বর কারো ধ্বনির উত্থান পতন নিয়ে বিষণ্ণভাবে আমাদের কানে এসে পৌঁছালো। আমরা স্পষ্ট চিনতে পারলাম তাদের পরিচিত বাচনভঙ্গি, আমাদের বহু সহস্র মৃত বন্ধুদের মিলিত কণ্ঠস্বর। আমরা ছায়া, আমরা ছায়া, আমরা ছায়া, ছায়া মূর্তি, আমরা ছায়া, আমরা ছায়া, আমরা ছায়া, আমরা ছায়া মূর্তি, আমরা ছায়া, আমরা ছায়া মূর্তি। এতক্ষণ আপনারা শুনলেন পরপর 2টি গল্প, অ্যালফ্রেড হিচককের লেখা ক্রাইম ইজ অ্যান আর্ট এবং এডগার অ্যালান পোয়ের লেখা বিমূর্ত ছায়া। যদি গল্প দুটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। ও ভালো কথা, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Dark